এখন খবর বিস্তারিত। ত্রিপুরার সঙ্গে বহিরাজ্যের বিমান সংযোগ বৃদ্ধির জোরালো দাবি জানিয়েছে রাজ্য সরকার। দিল্লিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী অজিত সিং এর সঙ্গে দেখা করে এ দাবি জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রিপুরার সঙ্গে বহিরাজ্যের বিমান সংযোগ বৃদ্ধির জোরালো দাবি জানিয়েছেন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মানিক সরকার অসামরিক বিমান পরিবহন মন্ত্রী অজিত সিং এর সঙ্গে দেখা করে ত্রিপুরার বিমান পরিষেবা দ্রুত উন্নয়নের দাবি জানান। তিনি আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার আর্জি জানান। মুখ্যমন্ত্রী নয়াদিল্লির রাজীব গান্ধী ভবনে অসামরিক বিমান চলাচল মন্ত্রীর কাছে রাজ্যের বিমান পরিষেবার উন্নয়নের স্মারকলিপি পেশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের দক্ষিণ পশ্চিম কোণের প্রান্তিক রাজ্য। 3 দিক থেকে ঘিরে রয়েছে আন্তর্জাতিক সীমান্ত। কলকাতা থেকে আগরতলার দূরত্ব 1600 কিলোমিটারের বেশি। আগরতলা বিমানবন্দর পূর্বোত্তর অঞ্চলে গুয়াহাটির পর দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। প্রতিদিন আগরতলা থেকে প্রায় 22টি ফ্লাইট চলাচল করছে। 2700 যাত্রী প্রতিদিন বিমানে চলাচল করছেন। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া আগরতলা বিমানবন্দরের উন্নয়নেও আধুনিকীকরণের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছেন। আগরতলা বিমানবন্দরের উন্নয়ন ও আধুনিকীকরণ নিয়ে এ বছরের জুনে আগরতলা এয়ারপোর্ট অথরিটির চেয়ারম্যান ও অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সচিবের সঙ্গে মত বিনিময় হয়েছে। এয়ারপোর্ট অথরিটি টার্মিনাল ভবনের নকশা তৈরি করবে এবং সমস্ত প্রকল্পটি 2.5 বছরের মধ্যে শেষ করবে বলে জানিয়েছে। রাজ্য সরকার বিমানবন্দরের জন্য প্রস্তাবিত জায়গা অধিগ্রহণ করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। বিমানবন্দর কর্তৃপক্ষ কম জমি অধিগ্রহণের ব্যাপারেও সম্মত হয়েছেন। জমি সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এটা পুষিয়ে নেওয়া হবে। রাজ্য সরকার আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার প্রস্তাব করেছে। ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য বিদেশি বিমানবন্দরের সঙ্গে বিমান সংযোগ বাড়ানোর দাবিও জানানো হয়েছে। ইন্দো বাংলা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির প্রেক্ষিতে আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার ঘোষণা দেওয়া প্রয়োজন। এ ব্যাপারে অসামরিক বিমান চলাচল মন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে বলে রাজ্য সরকারের স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। কৈলাসহর বিমানবন্দরটিও আগে ব্যবহৃত হতো। ছোট বিমান ওঠানামা করত এখানে। এই বিমানবন্দরটি সংস্কার করে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে বিমান সংযোগ পুনরায় চালুর প্রয়োজনীয়তা রয়েছে। তাছাড়া কমলপুরেও বিমানবন্দর করার আবেদন করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে উদয়পুর কিল্লা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক কনভেনশন ও অভ্যর্থনা সভা। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন দর। সভায় কংগ্রেসের 238 পরিবারের 614 জন ভোটার সিপিএম এ যোগ দেয়। গতকাল ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে উদয়পুর কিল্লা কমিউনিটি হলে সিপিএম রাজ্য কমিটির সম্পাদক বিজনধরের উপস্থিতিতে এক কনভেনশন ও কিল্লা পিত্রা 18 বোলা অঞ্চলের নবাগত কমরেডদের নিয়ে অভ্যর্থনা সভা অনুষ্ঠিত হয়। সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক বিজনধর ছাড়াও কনভেনশনে উপস্থিত ছিলেন বিধায়ক নরেশ জমাতিয়া। এদিন কনভেনশন মঞ্চে সভাপতিত্ব করেন রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতি গুণপদ জমাতিয়া। কনভেনশনে 238 পরিবারের 614 জন ভোটার কংগ্রেস আইএমপিটি দল ত্যাগ করে সিপিএম দলে যোগ দেয়। এছাড়া কনভেনশন প্রাঙ্গণে উপস্থিতির হারও ছিল চোখে পড়ার মতো। প্রধান বক্তার ভাষণে বিজনধর বলেন, রাজ্যে যতই নির্বাচন হোক না কেন বামফ্রন্ট সরকার অন্যান্য দল থেকে অনেকটা ভিন্ন ধরনের। তিনি বলেন, 2013 নির্বাচনে কংগ্রেস দল যারা ত্যাগ করেছে তাদের যদি আগে থেকেই আনা হতো বামফ্রন্ট অনেক বিপুল ভোটে জয়লাভ করত। যেদিক থেকে ঘাটতির স্পষ্টতা ফুটে উঠেছে। তিনি আরো বলেন, এই বিরাট শক্তি যদি নির্বাচনের আগে তাদেরকে আমরা জয় করে আনতে পারতাম, তাইলে কংগ্রেস, আইএনপিটি, এনসিটি, তৃণমূল তাদের যে জোট, এই জোট আরো দারুণভাবে পরাস্ত হতে পারত। বামফ্রন্ট সরকার আরো বেশি শতাংশ ভোট পেয়ে জয়লাভ করতে পারত। শুধু এইটাই না, কংগ্রেস আইএনপিটি সন্ত্রাসবাদীদের ব্যবহার করার চেষ্টা করে, বামপন্থীরা শান্তির জন্য কাজ করে। শুধু এই পার্থক্য না, উপজাতিদের জন্য, তফসিলিরা তফসিলিদের জন্য, হিন্দুরা হিন্দুদের জন্য, মুসলিমরা মুসলিমদের জন্য এইরকম স্লোগান তুলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপি, কংগ্রেস এরা নির্বাচন করে। নেতারা বলছেন ভারতবর্ষে ইউপিএ সরকার আমাদের উৎপাদন বাড়ছে কিন্তু বেকার
বেকারত্ব কমছে, গরিবের সংখ্যা বাড়ছে, বিপিএল এর সংখ্যা বাড়ছে, জমি হারার সংখ্যা বাড়ছে, নারী নির্যাতনের ঘটনা বাড়ছে, নানা কুসংস্কারমূলক ঘটনা, ডাইনি ইত্যাদি বলে খুন করা হচ্ছে, বিশেষ করে উপজাতি এলাকায়। এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায়। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। নাশকতামূলক অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেল সোনামুড়া হাসপাতাল রোড নবজ্যোতি ক্লাব সংলগ্ন এলাকার একটি বাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 25 লক্ষ টাকা। নাশকতামূলক অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। ঘটনা সোনামুড়া হাসপাতাল রোড নবজ্যোতি ক্লাব সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে বাড়ির মালিক মিজানুর রহমান জানান, গতকাল রাত আনুমানিক 1:30 নাগাদ তিনি সেহরি রান্না করতে উঠে দেখেন 4-5 জন লোক তারই শ্যালকের নেতৃত্বে তার ঘরে বাইরে থেকে পেট্রোল ছিটিয়ে দিচ্ছে। তার ঘরের বাইরে থেকে দরজায় তালাও লাগিয়ে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ঘর সমেত মিজানুর রহমানকে জ্যান্ত পুড়িয়ে মারা। কিন্তু তিনি ঘটনা আঁচ করতে পেরে পেছন দরজা দিয়ে বেরিয়ে পালিয়ে যান জীবন রক্ষার জন্য। ততক্ষণে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয় তার ঘরে। মুহূর্তের মধ্যে সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায় তার একটিমাত্র ঘর। মিজানুর রহমানের বিবরণ অনুযায়ী তিনি গাড়ির স্পেয়ার পার্টসের ব্যবসা করেন। তিনি জানান, ঘরে নগদ টাকা ও বিভিন্ন সামগ্রী মিলে আনুমানিক 25 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় তার। এমনকি ঘরের টিভি, ফ্রিজ ও পাখা পর্যন্ত সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। ব্যবসা করি, প্রায় অনুমানিক 6-7 লাখ টাকা মাল। আর আমি একটা গাড়ি বেচছি এই গডরেজের ভিতরে। এখানে মনে করো না 2.5 লাখ টাকা ছিল। এমন খুচরা কাছে টাকা আছে 15-20 হাজার টাকা, সংসারের খরচার টাকা এদিকে ছিল। আর ফার্নিচারের মাল, খাট হইতে গডরেজ হইতে, মনে করো না সোফা হইতে, বিএফি সোফা হইতে, ফ্রিজ হইতে, এমন কিছু নাই বাকি নেই। মনে হয় মাল দেবো 8-10 লাখ টাকা সব দিই। সব মিলে 8-10 লাখ না, সব মিলে না, পুরো টোটাল মিলে মনে হয় না 25 লক্ষ টাকার উঠে হিসেব না। গড়বাদে যে মাল সামানটি পুরা গেছে না, মাল সামানটি ক্যাশ টাকাটা লইয়ার 25 লক্ষ টাকার উঠে গড়বাদ। তোমার ঘর কি লিগে ফুললো তারা? ঘর ফুর লেগে তারা ফুটতে আছে, তারা মাইয়ার আছে না, তারা আগের মাইয়ারেরও কেস দিকে যে ভাত খাবায় মারি জামারি তারা, এবং কি আমার মাইয়ারে আছে না দেখাইবো কইয়া আমার মাইয়া নিয়ে তারা আমার বাড়ি, তোর মাইয়া নিয়ে আটকে রেখেছে তারা বাড়ি। তারপর মাইয়ারা আনতাম যাইতাম গেছে, গেছে তারা দরজা বাড়িতে মারতে। মানে তারা কইতেছে তারা মাইয়া যেভাবে করবো আমি এইভাবে শুনতে হইব, তারা যেভাবে করবো আমি এইভাবে শুনতে হইব। আর এইভাবে না শুনলে হতো না, তারা মাইয়া 10টা মাইয়ার মতো শুনতে হইতো না। তারা যে সময় আগুন লাগায় কয়টা বাজে আনুমানিক? ওর যে সময় পেট্রোল দেয় তখন 1:30 আনুমানিক না, মানে শিওর টাইম 1:30। তখন আমি গড়ি দিক খেলেছি। আবার হচ্ছে আমার ঘরের পিছনে, তখন আমি গড়ি দিক খেলেছি। গড়ি দিকটা তখন আমি এদিকে আমার বাড়ির সাইডে ওয়ালের লোক দাঁড়াইয়া, ওই যে ওয়ালটার লোক দাঁড়াইয়া আপনার সেটা দাঁড়াইয়া আমি চাই রয়েছি। তারা কি উত্তেজিত আছিল? তাহলে তোমার ফাইলে কি তারা? হ্যাঁ, তারা আমার ফাইলে তোমার এলাকা তারা উত্তেজিত প্রচন্ড। হুমকে দিতেছে ডেইলি, চেনি লইয়া দাও লইয়া টোকাতে আছে, বাজারও টোকায়, ইয়ার টোকায়, ব্রিজের সামনে যেখানে পায় তারা শুধু করতেছে আমার কল্যাণ নিবে। এমনকি 50 জনবহ না জানে আর বেশি মানুষের সোনামুড়ার মানে এই কর্তাটা তারা কুইতে দেয়। বাড়িঘর জ্বালা দিব, দোকান জ্বালা দিব, আমরা ফাইলে কাটতে লেবো, এটা করবো, এমনি কইতে আছে। কাল যাই পুলিশের কাছে এফআইআর করছিল তারা? না, তারা নামে এফআইআর করছে না। এফআইআর করতে বলতে আমি সোনামুড়া উত্তর দিতেছে না। তারা মানুষের জানের বয়স সবার আছে, তারা পাইলে আমরা কাটতে লেবো সরাসরি। তারা আমি বৃদ্ধ 60 বছরের বয়স্ক লোক মার্ডার করে, তারা মানে তারা কইতেছে কিচ্ছু না। তারা কথা তারা কইতেছে 60 বছরের লোক মারি এলেছে কালেক মশানের মতন ওই মামস্তান রে, তুই কিতা তুই ভয় আছে না? তো আমি আর উঠি, আমি তো একটা সাধারণ লোক। আর কালেক মশান একটা বৃদ্ধ লোক, সম্মানীয় লোক, এর মতন লোকের এটা। তোমার এলাকাবাসীরা জানাইছো? এলাকাবাসী সবাই দেয়, তারা আইয়ে দেয় ভয়ে, তার লোকে ভয় আছে না, কেউ কিছু করে না। এলাকাবাসীরা ছুটে এসে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি আসার আগেই ভস্মীভূত হয়ে যায় তার ঘর। তিনি জানান, তার স্ত্রীর সাথে তার সাংসারিক অশান্তির জেরে তার স্ত্রী গত 1 মাস যাবৎ বাপের বাড়িতে থাকে, ফলে তিনি বাড়িতে একাই থাকেন। এদিকে মিজানুরের শ্বশুরবাড়ির লোকজন প্রতিনিয়তই তাকে খুন করার হুমকিও দিয়ে আসছে তার শ্বশুরবাড়ি সোনামুড়া বেজিমারাতে। আর এরই ফলশ্রুতি গতকালের এ ঘটনা বলে জানান মিজানুর। তিনি এ ঘটনায় তার শ্যালক সহ শ্বশুরবাড়ির মোট 5 জনের বিরুদ্ধে সোনামুড়া থানায় একটি মামলাও করেন। কতটা মানে কিটা আসলো ঘরে? ভাই আমি কালকে আছে না, কালকে 10টার সময় ঘরে ঢুকছি। ঘরে ঢোকার পরে এখন আমি খানা বানাইছি, খাইতে আছি। এবার স্যার এখানে উঠমো ফাঁক করবো, আমি
পাক করানো হলো উঠছি আরে মানে মুখটা দিতে আছি এই টাইমে আছে না বাড়ির পেছন দিয়ে আছে না পেট্রোল দিতে আছে দিয়ে যখন সামনে দিয়ে গেছে তারা সামনে দিয়ে পেট্রোল দিয়েছে আমার একটা টিন খুললিয়া আমি পিছিয়ে দিয়ে বাড়ির সাইডে যাই বইয়া ছিলাম যে যে লোকটা ছিল একটা হলো কাশেম মিয়া আবুল কাশেম বাবার নামটা কি করতে না আচ্ছা এরপরে একজন হলো ইকবাল হোসেন বাবার নাম আনোয়ার আলী ইয়াসিন মিয়া বাবার নাম আনু মিয়া তো মজিল হক বাবার নাম আনু মিয়া এই 4 জনটা আমি দেখছি তা কোন জায়গা তারা রাইজেন্ডে চিনছে তারা বাড়ি বেজিমারা আমার শ্বশুর বাড়ির লোক তারপর তারা যেদিন কেস দিছে আমার বাড়ি আমি বাড়িতে ছিলাম না পুলিশের ভয়ে পালাই গেছিলাম এরপর আমার বউরের শাসন করছি কোনো হাত ভাঙছি না পা ভাঙছি না কিছু করছি না এরপর আমি যখন গেছিলাম তারা বাড়িতে এরে আমার বাড়িতে এরে আমার বোনের বাড়ির সহকার আছে না লাইট টাইলিতে ইটা এডে করে মানে ডেলি এর দমকায় ডেলি রাত্রেবেলা তারা 4-5 জন করে ডেলি আই এরপর আমি ফালা গেছি পেট্রোল তো মনে হয় ঘরের পিছন মনে হয় 50 লিটার উপরে আছে এইভাবে আর মানুষের হুমকি দিতেছে তারা আমার কাটতে লেবো কল্লা কাটতে লেবো একটা দোকান রাখছে সিরপুরি যে দোকানটা মাল উঠে পারতেছি না দোকানটা ফুরে লেবো বাড়ি ফুরে লেবো তো বাড়ি দোকানকে ফুরে দিছে তারা চোখের সামনে আধা ঘন্টা 2:10 না বেশি হবার মনে হয় ফায়ার সার্ভিস অনেক পরে আছে জ্বলনের পরে তো ফায়ার সার্ভিস আছে তোমার নির্দিষ্ট সময় ফায়ার সার্ভিস আইতে পারছে না না নির্দিষ্ট সময় এলে তো আমার কিছু বাস্তব অক্ষণ কি থানাত কোনো মামলা করছে মামলা করবো অক্ষণ হ্যাঁ মামলা করবো রতন দাস ও সুকান্ত বর্মনের রিপোর্ট খবর। পঞ্চম দিনে এবছরের রেকর্ড ভিড় দেখা গেল পুরাতন আগরতলা খার্চি পূজা ও মেলায়। পুণ্যার্থীদের আগমনে খুশি ব্যবসায়ীরা। তীব্র গরম উপেক্ষা করে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় দুপুর থেকে ভিড় জমে ওঠে। 4টার পর থেকে অধিক রাত পর্যন্ত পুরান হাভেলিতে তিল ধারার জায়গা নেই। পঞ্চম দিনে আজ এবছরের মেলায় সব থেকে বেশি লোক সমাগম হয় বলে অভিমত ব্যবসায়ীদের। সন্ধ্যার পর জাতীয় উপজাতির এই মিলন উৎসবে লোক সমাগম বাড়ায় ট্রাফিক পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের হিমশিম খেতে হয়। মেলার পঞ্চম দিনে রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর আগমনে ব্যবসায়ীরা খুশি। একাংশ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে বিক্রি ভালো হয়েছে। আগামী 2 দিন ব্যাপক লোক সমাগম হবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 153তম রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরা রবীন্দ্র পরিষদ উদয়পুর শাখার উদ্যোগে হয় এক গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক প্রাণজিৎ সিংহ রায়। গতকাল 153তম রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরা রবীন্দ্র পরিষদ উদয়পুর শাখার উদ্যোগে গুণীজন সম্বর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয় উদয়পুর টাউন হলে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক প্রাণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রেমিকরা। এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের সভাপতি মানিকলাল চক্রবর্তী। সম্বোধনা দেওয়া হয় ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের চেয়ারম্যান সুব্রত দেব তথা বিশিষ্ট সাংবাদিক এবং বিশিষ্ট তবলাবাদক রজত ভট্টাচার্যকে। উদ্বোধকের ভাষণে বিধায়ক প্রাণজিৎ সিংহ রায় বলেন, সমাজকে ঐতিহ্যময়ী ও শিল্পীর ভাবনায় নতুন ছোঁয়া আনতে জনগণকে সাংস্কৃতিক কার্যকলাপের সাথে যুক্ত থাকা অত্যন্ত জরুরি। তবে এই সমস্ত সাংস্কৃতিক বিষয়ের ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতার ক্ষেত্রে তিনি ব্যক্তিগতভাবে এগিয়ে আসবেন বলে বক্তব্যে বলেন। এমনকি সাংস্কৃতিক প্রেমীদের মধ্যে যাতে সরলতার দিক থাকে তিনি সবাইকে এদিক থেকে আহ্বান জানান। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির বিভাগ ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় কমলপুর মানিকভান্ডার টাউন হলে। উপস্থিত ছিলেন সিটু বিভাগীয় সম্পাদক অঞ্জন দাস, রাজ্যনেত্রী জয়া বর্মন প্রমুখ। সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির বিভাগ ভিত্তিক কনভেনশন আজ মানিকভান্ডার টাউন হলে অনুষ্ঠিত হয়। কনভেনশন শুরু হওয়ার আগে দলীয় পতাকা উত্তোলন করে এবং শহীদ ভিত্তিতে মাল্যদান করে কনভেনশনের সূচনা করেন সিটু বিভাগীয় সম্পাদক অঞ্জন দাস। তারপর সংগঠনের বিভাগ ভিত্তিক কনভেনশনকে সামনে রেখে মানিকভান্ডার বাজারে মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে হলঘরে সম্মেলনের কাজ শুরু হয়। কনভেনশনে উপস্থিত ছিলেন সিটু বিভাগীয় সম্পাদক অঞ্জন দাস, সংগঠনের রাজ্যনেত্রী জয়া বর্মন সহ আরও অনেকে। প্রধান বক্তার ভাষণে সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির রাজ্যনেত্রী জয়া বর্মন বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। আপনারা অল্প কিছুদিন আগে 1 বছরও সম্ভবত হয়নি আপনাদের বিভাগ ভিত্তিক সম্মেলন করেছে কনভেনশন। আমাদের এটা সর্বভারতীয় ক্ষেত্রেও কনভেনশন, রাজ্যের ক্ষেত্রেও বিভাগের ক্ষেত্রেও কনভেনশন আপনারা করেছেন, কমিটি গঠন করেছেন এবং নিশ্চিতভাবে এটা বলা যায় যে কমিটি যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ
করছেন, না হলে পরে এত শ্রমজীবী মহিলা এখানে উপস্থিত হতে পারতেন না। আবারও আমাদের শেরপুর রাজ্য সম্মেলন, আমাদের শ্রমজীবী নারী সমন্বয় কমিটি কনভেনশন আগামী 10 এবং 11 আগস্ট বিশাল টাউন হলে, তো তাকে সামনে রেখে আপনারা আরেকটি কনভেনশন করছেন। এই জন্য আমাদের কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই এসবিআই শাখায় প্রতারিত হয় এক ব্যক্তি। কে বা কারা তার এটিএম ব্যবহার করে তুলে নেয় 5,000 টাকা। খোয়াই এসবিআই শাখার বিরুদ্ধে একটি মামলাও করা হয়। খোয়াই এসবিআই শাখায় প্রতারিত হলো এক ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই হাতকাটা এলাকার বাসিন্দা প্রাক্তন সেনাবাহিনীতে কর্মরত বিমল দেববর্মা খোয়াই এসবিআই শাখায় আসেন তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানায় তার অ্যাকাউন্টে তোলার মতো কোনো টাকা নেই। তিনি চেক করে দেখেন কে বা কারা তার অ্যাকাউন্ট থেকে এটিএম এর মাধ্যমে 5,000 টাকা তুলে নিয়েছেন। তিনি জানান অনেক দিন ধরে তিনি এটিএম এর জন্য আবেদন করলেও তাকে এটিএম দেওয়া হয়নি। তিনি তখন ব্যাংক ম্যানেজারের সাথে যোগাযোগ করে দেখেন তার সই দিয়ে কে বা কারা এটিএম নিয়ে নিয়েছেন। আমাদের প্রতিনিধির সামনেই ব্যাংক রেজিস্টারে বিমলবাবু দেখেন সইটি নকল। তখন ব্যাংক ম্যানেজার চেক করে দেখেন টাকাগুলি আগরতলার কোনো একটি এটিএম থেকে তোলা হয়েছে। এ ব্যাপারে বিমল দেববর্মা খোয়াই থানায় খোয়াই এসবিআই শাখার বিরুদ্ধে একটি মামলাও করেন। 5,000 টাকা তুলে নিয়ে গেছে এটিএম মারফতে। আচ্ছা, এটিএম কার্ড আমার কাছে নাই, ইস্যু হয়েছে না এখন। গত মাসে 20 তারিখে অ্যাপ্লিকেশন করছিলাম, এখনো পাইছি না। 5,000 টাকা কে বা কারা কে নিয়ে গেছে এটা আমি কিছু করতে পারিনি। আপনি কি ব্যাংক ম্যানেজার জানাইছেন? ব্যাংক ম্যানেজারে জিজ্ঞাসা করছি, ব্যাংক ম্যানেজার এটা তো আমি করতে পারি না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।